Hello and welcome to the next installment of Pinnacle rearrangement. আগের দিন আমরা দেখেছিলাম যে পিনাকল রিঅ্যারেঞ্জমেন্টের মেকানিজমটা দেখার সময় সেখানে পসিবিলিটি রয়েছে যে একটা প্রোটোনেটেড ইপক্সাইড ইন্টারমিডিয়েটও তৈরি হতে পারে, এবং সেইখান থেকে আমরা এটাও ডিডিউস করেছিলাম যে ইপক্সাইডকে যদি খুব স্ট্রং অ্যাসিডের মাধ্যমে, পার্টিকুলারলি যে অ্যাসিডের করেসপন্ডিং কনজুগেট বেস নন নিউক্লিওফিলিক, সেই রকম অ্যাসিডের ট্রিট করা হয়, তাহলে প্রোটোনেশনের পর ইনস্টেড অফ রিং ওপেনিং বাই আ নিউক্লিওফাইল এখানে ইন্ট্রামলিকিউলার 1-2 শিফট হতে পারে এবং তার থেকে আমরা পিনাকোলন টাইপ কম্পাউন্ড পেতে পারি। তো সেইটার থিমটার উপর বেস করে আমরা আর একটুখানি এগোচ্ছি এবং এখানে আমরা কয়েকটা ট্রান্সফরমেশন দেখব যেগুলো বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে। যেমন আমাদের একটা সাইক্লোহেক্সানন দিয়ে ট্রান্সফার করতে বলেছে, সেটাকে কনভার্ট করতে বলেছে সাইক্লোহেক্সেন কার্বালডিহাইড। অবভিয়াসলি একটা কার্বন এখানে বেড়েছে, তার মানে আমাকে একটা 1 কার্বন সোর্স ইউজ করতে হবে। 1 কার্বন সোর্স হিসেবে আমরা এখানে ভিটিগ রিয়েজেন্টটাকে ইউজ করছি। এই ভিটিগ রিয়েজেন্টটা অবভিয়াসলি মিথাইল হ্যালাইড থেকে এসছে, যার উপরে ট্রাইফিনাইল ফসফিন দিয়ে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন করা হয়েছিল, এবং তারপরে একটা এনবিউটাইল লিথিয়ামের মতো স্ট্রং বেস দিয়ে ওই CH3 PPH3+-এর CH3টা থেকে প্রোটন খেয়ে এই জিনিসটা তৈরি হয়েছে। এবার এটাকে যদি সাইক্লোহেক্সাননের সঙ্গে রিয়াকশান করা হয়, তো ভিটিক রিয়াকশান তোমরা পড়েছো যে এখানে রিয়াকশান হবে, অ্যাটাক করে বিটেন ইন্টারমিডিয়েট তৈরি হবে, তারপর সেখান থেকে অক্সোফসফেটেন হবে এবং সেখান থেকে ট্রাইফিনাইল ফসফিন অক্সাইড এলিমিনেশন হয়ে এখানে আমরা কার্বন কার্বন ডাবল বন্ড পাবো। এবার এই কার্বন কার্বন ডাবল বন্ডের মধ্যে MCPBA দিয়ে DCM মিডিয়ামে যদি ট্রিট করি তো সিম্পল ইপক্সিডেশন হবে। এই ইপক্সাইডকে যদি আমরা BF3OET2 দিয়ে ট্রিট করি তাহলে একটা পিনাকোলন টাইপ রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে আমরা এইখানে CHO বা ফরমাইল গ্রুপটাকে আসতে দেখব, যেটা আমার ডিজায়ার্ড টার্গেট ছিল। তো এখন এটা কিভাবে হবে? এটা স্টেপ ওয়াইজ পাথওয়েতেও হতে পারে, এটা কনসার্টেড পাথওয়েতেও হতে পারে। কনসার্টেড পাথওয়েটা আমরা এখানে দেখিয়েছি। ইপক্সাইডের দুদিক সিমেট্রিক্যাল নয়। যদি এই বন্ডটাকে ওপেন করো তাহলে এই জায়গাটায় পোটেনশিয়াল কার্বোক্যাটায়নটা টার্সিয়ারি হবে, তো অবভিয়াসলি এই দিকটা খোলার চেষ্টা করবে, কারণ যদি এই বন্ডটাকে ভাঙো তাহলে যে কার্বোক্যাটায়নটা হবে বা যে পোটেনশিয়াল কার্বোক্যাটায়নটা হবে সেটা হবে প্রাইমারি, তো সেটা মোটেও সুবিধাজনক নয়। কাজেই এই CO বন্ডটাকে ভাঙলাম এবং আই গেট এ টার্সিয়ারি পোটেনশিয়াল কার্বোক্যাটায়ন হিয়ার, হুইচ ইজ কাইন্ড অফ ইনভাইটস দি হাইড্রোজেন অন দ্য নেক্সট কার্বন। হাইড্রোজেনটাকে ইনভাইট করছে, হাইড্রোজেনটার 1-2 শিফট হলো। হাইড্রোজেনের যদি 1-2 শিফট হয় তাহলে এখানে প্লাস চার্জ আসছে, কিন্তু এখানকার প্লাস চার্জটা পাশে যেহেতু অক্সিজেন আছে তাই রেজোন্যান্স স্টেবিলাইজড, এটা একটা অক্সোকার্বেনিয়াম আয়ন, এবং এখানে আমরা অ্যাসিড হিসেবে লুইস অ্যাসিড ইউজ করেছি, কাজে এখানটায় OH+ না হয়ে এটা বোরনের সঙ্গে কোঅর্ডিনেট করে অক্সিজেনের মাথায় প্লাস এসছে, তো এই BF3টাকে ও ছেড়ে দিলে এই CHOটা আমরা পেয়ে গেলাম। তো এটা বেসিক্যালি ওই ইপক্সাইডের অ্যাসিড মিডিয়ামের রিঅ্যারেঞ্জমেন্টের মতোই হলো। তার মানে পিনাকোলনের মাঝখান থেকে শুরু করলাম বলতে পারা যায়, কারণ ভিসিনাল ডাইয়লকে ডিহাইড্রেট রিঅ্যারেঞ্জ করলে পিনাকল হয়, আর ভিসিনাল ডাইয়লকে ডিহাইড্রেট করে ইপক্সাইড হয়, আর তাকে রিঅ্যারেঞ্জ করলেও পিনাকোলনই হয়। তো পিনাকোলন রিঅ্যারেঞ্জমেন্টে ইপক্সাইডটা এক ধাপ ভিসিনাল ডাইয়লের থেকে এগিয়ে আছে, এটা আমরা আগেও বলেছি। এটা কনসার্টেড কিনা এটা সঠিকভাবে বলা যায় না, এটা স্টেপ ওয়াইজও হতে পারে। এমন হতে পারে যে হাইড্রাইড মাইগ্রেশন এর আগে হয়তো CO বন্ডটা ভেঙে গিয়ে কার্বোক্যাটায়ন তৈরি হলো, এবং এখানে খুব পরিষ্কার বোঝা যায় যে কেন এই বন্ডটা ভাঙেনি। এই বন্ডটা ভাঙলে অক্সিজেনটা এই কার্বনের ওপরে থাকতো আর প্লাস চার্জ এইখানে আসতো, সেটা প্রাইমারি হতো। অবভিয়াসলি দ্যাট ইজ এ নট গুড সিচুয়েশন। তারপরে এখানে হাইড্রাইড মাইগ্রেশন হলো, অক্সোকার্বেনিয়াম আয়ন হলো, BF3- আমরা ছেড়ে দিয়ে আমাদের এই কম্পাউন্ড আমরা পেয়ে গেলাম। প্রাইমারি কার্বোক্যাটায়ন কখনোই হবে না, অতএব বিপক্সাইড রিং ওপেনিং রিজিও সিলেক্টিভ হবে, এবং সেই রিং ওপেনিংটার ডিরেকশনের ওপরেই নির্ভর করছে যে কে মাইগ্রেট করবে। এখানে দুটো হাইড্রোজেন আছে, তাহলে যে কোনো একটা মাইগ্রেট করতে পারে। তাহলে এই ট্রান্সফরমেশনটা সাইক্লোহেক্সানন থেকে সাইক্লোহেক্সেন কার্বালডিহাইড, এটা তোমাকে যদি বলে যে এটা করো এবং ইউজিং ভিটিক রিয়াকশান এজ ওয়ান অফ দ্য কি স্টেপস, তাহলে তুমি এটা এইভাবে করতে পারো। ভিটিক রিয়েজেন্টটা আরেকটা অন্যরকম ভিটিক রিয়েজেন্টও হতে পারে। আমরা এখানে রিয়াকশানটা করেছি ভিটিক রিয়েজেন্ট বানানোর সময় একটা মিথক্সি সাবস্টিটিউটেড মিথাইল হ্যালাইডের ওপরে, অর্থাৎ OMeCH2Cl বা OMeCH2Br।
তার ওপরে ট্রাইফিনাইল ফসফিন দিয়ে রিয়াকশন করেছি এবং তারপর এন-বিউটাইল লিথিয়াম বা এই জাতীয় কোনো কিছু দিয়ে প্রোটনটা খেয়ে নিয়েছি। তো ভিটিক রিয়েজেন্টটা একটু অন্যরকম দেখতে। আগেরবার এখানে দুটো হাইড্রোজেন ছিল, এবার এখানে একটা ওএমই আছে আর একটা হাইড্রোজেন আছে, আর ট্রাইফিনাইল ফসফিনেন তো আছেই। তো ভিটিক রিয়াকশান করলে এখানে ডাবল বন্ড হবে। আগে এখানে দুটো হাইড্রোজেন ছিল, এখানে একটা হাইড্রোজেন আছে যেটা আঁকা হয়নি, আর ওএমইটা আছে। তো এটা বেসিক্যালি কিন্তু এটা কিন্তু এনল ইথার। হ্যাঁ, এর মধ্যে যদি আমি H3O+ দিই তাহলে এটা CHO হয়ে যাবে। এখন এর সাথে আমাদের পিনাকলনের কোনো সম্পর্ক নেই, কিন্তু এই ট্রান্সফরমেশনটা এতটাই গুরুত্বপূর্ণ পরীক্ষার পারপাসে যে আমি এখানে তিনটেভাবে এই ট্রান্সফরমেশনটাকে দেখিয়েছি। তো ভিনাইল ইথারের মধ্যে যদি ডাইলিউট অ্যাসিড দেওয়া হয়, ভিনাইল ইথাররা নর্মাল ইথারের থেকে অনেক বেশি সাসেপ্টেবল হাইড্রোলিসিসে। তার কারণ তার যে ডাবল বন্ড সেটা এক্সট্রিমলি নিউক্লিওফিলিক ডিউ টু প্রেজেন্স অফ দি রেজোন্যান্স প্লাস আর এফেক্ট এক্সার্টিং ইলেকট্রন রিলিজিং ওএমই গ্রুপ। তো প্রোটনেশন হবে। প্রোটনেশন কোথায় হবে? রিজিও সিলেক্টিভলি এই কার্বনটাতে হবে, কারণ তাহলে প্লাস চার্জ এইখানে আসবে, অক্সিজেন স্টেবিলাইজ করবে। মেকানিজমের থ্রু দিয়ে আমরা এমনভাবে দেখাচ্ছি যে অক্সিজেন ইলেকট্রন পুশ করছে এবং তার ফলে কার্বন কার্বন ডাবল বন্ডের রিমোট কার্বন থেকে প্রোটনেশনটা হচ্ছে। তো প্রোটনেশন হলো, তাহলে এটা বেসিক্যালি একটা প্রোটোনেটেড কার্বনিল টাইপের জিনিস। প্রোটোনেটেড নয়, অক্সিজেনের উপর মিথাইল আছে, কিন্তু এখানটায় অবভিয়াসলি ইলেকট্রোফিলিসিটি ইজ ভেরি হাই। তো মিডিয়ামের ডাইলিউট অ্যাসিড মানে ওয়াটার আছে, ওয়াটার অ্যাটাক করলে প্রোটন ছেড়ে দেওয়ার পর আমরা যেটা পেলাম সেটা হচ্ছে একটা হেমিঅ্যাসিটাল। আর আমরা জানি ডাইলিউট অ্যাসিডে হেমিঅ্যাসিটাল স্টেবল না। হেমিঅ্যাসিটাল যদি স্টেবল না হয় তো এখানে প্রোটনেশন হবে, এই অক্সিজেন ওকে পুশ করবে এবং এইখান থেকে মিথানল বেরিয়ে যাবে এবং এই ডাবল বন্ডেড OH+টার যেই H+ ছেড়ে দেবে, তখন আমরা সাইক্লোহেক্সেন কার্বলডিহাইড পেয়ে যাব। এটা তুমি বাড়িতে একটু করে দেখো, কারণ হেমিঅ্যাসিটাল হাইড্রোলিসিস কার্বনিল কেমিস্ট্রি পড়ার সময় তোমার পড়া হয়ে গেছে, এটা তোমার পেরে যাওয়া উচিত। যদি না পারো তাহলে হেমিঅ্যাসিটালের হাইড্রোলিসিস এবং অ্যাসিটালের হাইড্রোলিসিস এটা ভালো করে একবার দেখে নাও, কোন মিডিয়ামে হয় কোন মিডিয়ামে হয় না, ইত্যাদি ইত্যাদি। আরেকটা যেটা অল্টারনেটিভ সেকেন্ড পাথওয়ে রয়েছে সেটা হচ্ছে ডারজেন্স গ্লাইসিডিক এস্টার কনডেনসেশন। সেটাতে যেটা করা হয় সেটা যেটা কিটোন নেওয়া হয়, এখানে সাইক্লোহেক্সাননই নেব, নিয়ে তার এনোলেট তৈরি করা হয় এবং কিটোনটা নিয়ে তার সাথে আমাদের রিয়াকশান করানো একটা আলফা ক্লোরো এস্টারে। এই আলফা ক্লোরো এস্টারটার এই হাইড্রোজেনগুলো বেশ ভালো রকম অ্যাসিডিক, কারণ একে তো এরা alpha-2 কার্বনিল, অ্যাজ ওয়েল অ্যাজ এখানে -I and the vacant d orbital conjugation of chlorine is also present, so these hydrogens are very much acidic. তো এর মধ্যে সোডিয়াম ইথক্সাইড দিলে এটা ডিপ্রোটনেটেড হয়ে যায়। এটা ডিপ্রোটনেটেড হয়ে গেলে এখান থেকে একটা এনোলেট হবে। এখানে অবভিয়াসলি দুটো হাইড্রোজেন ছিল, একটা খেয়ে নিলে এখানে এনোলেট হবে। তো এনোলেট হওয়ার পরে এখানে অ্যাটাক করবে, সাইক্লোহেক্সাননকে অ্যাটাক করবে। সাইক্লোহেক্সাননের প্রোটনের তুলনায় এই প্রোটনগুলো অনেক বেশি অ্যাসিডিক, কাজেই প্রেফারেন্সিয়ালি এটাই ডিপ্রোটনেটেড হবে। শুধু যদি এস্টার হতো তাহলে এস্টারের আলফা হাইড্রোজেনের থেকে কিটোনের আলফা হাইড্রোজেন মোর অ্যাসিডিক, কিন্তু এখানে ক্লোরিনটা থাকার জন্য অ্যাসিডিটিটা আলফা হ্যালো এস্টারের অ্যাসিডিটি কিটোনের অ্যাসিডিটির থেকে অনেক বেশি। তার ফলে এনোলেটটা ওখান থেকেই হবে এবং এখানে অ্যাটাক করলে এটা খুলে গেলে আমরা এই ধরনের একটা কম্পাউন্ড পাবো। এটা বেসিক্যালি একটা অ্যালকক্সাইড, যেখানে একটা 3 মেম্বার রিং ফর্মেশন করার অর্থাৎ ইপক্সাইড তৈরি করার একটা চান্স আছে। তার কারণ অ্যালকক্সাইডের O- যে কার্বনে আছে তার ঠিক অ্যাডজাসেন্ট কার্বনে লিভিং গ্রুপ আছে, তো O- পুশ করবে এবং ক্লোরাইডকে বের করে দেবে। বের করে দিলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে একটা আলফা বিটা, এটা আলফা কার্বন, এটা বিটা কার্বন, আলফা বিটা ইপক্সি এস্টার, যেটাকে অনেক সময় গ্লাইসিডিক এস্টার বলে। তো এস্টারের নর্মাল যে রিয়াকশান সেগুলোও এখানে হয়। তুমি যদি একে ডাইলিউট অ্যালকালি দিয়ে ট্রিট করো এবং হিট করো, তারপর যদি H3O+ দাও, তাহলে BaC2 মেকানিজমে এটা CO2- হয়ে তারপর CO2H হয়ে যাবে। এবার এই CO2Hটা এটা কিন্তু এই ফর্মে থাকবে না, কারণ এখান থেকে ডিকার্বক্সিলেশন হতে পারে এবং ডিকার্বক্সিলেশনের মেকানিজম হচ্ছে এরকম যে মিডিয়ামে যেহেতু অ্যাসিড আছে তাহলে এখানে H+ হলো, হওয়ার পর অবভিয়াসলি এইখান থেকে খুলবে, তার কারণ কার্বোক্যাটায়ন এখানে স্টেবল। ঠিক যেরকম এইখানটাতে হাইড্রোজেন মাইগ্রেট করছিল, এখানটায় কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে গিয়ে এই বন্ডটা এখানে একে স্টেবিলাইজ করে দেবে। তার মানে ডাবল বন্ডেড CC ডাবল বন্ড হয়ে OH হয়ে যাবে, অর্থাৎ এনল হয়ে গেল এবং এনলটা টটোমেরাইজ করে কিটোন হবে। তাহলে এই যে ট্রান্সফরমেশনটা সাইক্লোহেক্সানন থেকে সাইক্লোহেক্সেন কার্বালডিহাইড, এটার আমরা 3টে মেকানিজমে করলাম। তার মধ্যে 2টো ভিটিক বেসড আর একটা হচ্ছে ডারজেন্স গ্লাইসিডিক এস্টার কনডেনসেশন বেসড। প্রতিটি ক্ষেত্রেই আমার একটা 1 কার্বন নিউক্লিওফাইল লাগছে, সেটা কখনো আমরা এই ভিটিক রিয়েজেন্টটা, কখনো এই ভিটিক রিয়েজেন্টটা, কখনো বা এনলেট ডিরাইভড ফ্রম আলফা ক্লোরো এস্টার, এই ধরনের কোনো একটা নিউক্লিওফাইল ইউজ করে রিয়াকশানটা করছি এবং তারপরে ডিপেন্ডিং আপন দ্য রিয়াকশান দ্যাট উই হ্যাভ চোজেন
উই ফলো ইট আপ উইথ ডিফারেন্ট মেকানিজম। ওকে, আবার চলে আসি আমাদের পিনাকোলনে। ওই যেটা বললাম যে ভিসিনাল ডাইয়ল থেকে পিনাকোলন তৈরি, আর ভিসিনাল ডাইয়ল থেকে ডিহাইড্রেট করে ইপক্সাইড করে তার থেকে পিনাকোলন। তো এই প্রবলেমটা গ্রিগনার্ড রিয়েজেন্ট দিয়ে অনেক সময় সেট করে। অর্থাৎ এই আলফা হ্যালো একটা কিটোন, সেটার মধ্যে আমরা 1 ইকুইভ্যালেন্ট মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড দিয়েছি এবং সেখানে লুইস অ্যাসিড ক্যাটালিস্ট হিসেবে ম্যাগনেসিয়াম ব্রোমাইড দেওয়া আছে। এবার ম্যাগনেসিয়াম ব্রোমাইড লুইস অ্যাসিড ক্যাটালিস্ট এক্সট্রা যদি অ্যাড নাও করা থাকে, MgBr2 কিন্তু মিডিয়ামে থাকে, কারণ স্লেঙ্ক ইকুইলিব্রিয়াম থাকে। আমরা জানি 2 MeMgBr ইজ ইন ইকুইলিব্রিয়াম উইথ Me2Mg প্লাস MgBr2, অর্থাৎ MgBr2 থাকেই, তবে বাইরে থেকে অ্যাডও করা হয়। তো এখানে এই একটা মিথাইল ঢুকে গেছে। এখন তুমি বলতেই পারো যে এই সিস্টেমের ওপরে তো SN2 হয়েছে, হয় মেবি MeMgBr দিয়ে SN2 তো হতেই পারে, কিন্তু অ্যাকচুয়ালি এটা MeMgBr কিন্তু SN2 রিয়াকশানে খুব একটা ভালো পার্টিসিপেট করে না, কারণ যদি করতো তাহলে আর কোরে হাউস সিনথেসিস তোমার দরকার হতো না অ্যালকেন বানানোর জন্য। সেকেন্ডলি, এই কার্বনটা টার্সিয়ারি, যতই এটা আলফা 2 কার্বনিল হোক না কেন টার্সিয়ারি, তাহলে এর ওপরে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন ডিরেক্ট SN2 হওয়া তো মুশকিল আছে। আর এই কন্ডিশনে কার্বোক্যাটায়ন হয়ে হচ্ছে সেটাও হয়তো প্রবেবলি নয়। অক্সোকার্বনিয়াম আয়ন অবশ্যই হতে পারে, কিন্তু একদম ডিরেক্ট কার্বোক্যাটায়ন হয়ে হচ্ছে এটা হয়তো প্রবেবলি হবে না। এবং এখানে একটা মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইডের সঙ্গে রিয়াকশান করার মতো একটা ভালো গ্রুপ রয়েছে, অলরেডি কার্বনিল রয়েছে, কাজে ইট ইজ এক্সপেক্টেড যে MeMgBr সেখানেই নিউক্লিওফিলিক অ্যাডিশনটা করবে। তো যদি করে তাহলে আমরা এরকম একটা অ্যালকক্সাইড পাবো। এবার অ্যালকক্সাইড পেলে ঠিক ডার্জেন্স গ্লাইসিডিক এস্টারে যা হয়েছিল, অ্যালকক্সাইডের পাশের কার্বনের লিভিং গ্রুপ এখানেও তাই আছে, তাহলে রিং ক্লোজ করবে। 3 মেম্বার রিং ফর্মেশন ইজ এন্ট্রপিক্যালি লেস প্রবলেমেটিক, কারণ রাইট কনফরমেশনাল ওরিয়েন্টেশন পেতে খুব বেশি সমস্যা হয় না। যদি বিরাট বড় রিং ফর্মেশন করতে হয় তাহলে অনেক এন্ট্রপি লস করতে হয়, কারণ প্রপার কনফরমেশনাল ওরিয়েন্টেশনটা তো পেতে হবে রিং ক্লোজিংয়ের জন্য, সেটা 3 মেম্বার রিংয়ে খুব চট করে পেয়ে যায়, অন্যগুলোর ক্ষেত্রে অত পায় না। তো এবার এখানে রিং ক্লোজিং হয়ে যাওয়ার পরে এখানটায় ইপক্সাইড হলো, ইপক্সাইডকে ম্যাগনেসিয়াম ব্রোমাইড তো দেওয়া আছে, ইপক্সাইড ম্যাগনেসিয়াম ব্রোমাইডের সঙ্গে রিয়াকশান করলো, করে অক্সিজেনের মাথায় প্লাস চার্জ চলে এলো। এবার এই ইপক্সাইডের দুটো দিক কিন্তু সিমিলার, অর্থাৎ তুমি যে কোনো দিকেই এই CO1টাকে ভাঙতে পারো। CO1টাকে ভাঙলে প্লাস চার্জ আসছে, পাশের কার্বন থেকে মিথাইল মাইগ্রেট করলো, কারণ মিথাইল মাইগ্রেট করাটা বেটার, তার কারণ তুমি যদি বন্ড মাইগ্রেট করাও তাহলে রিং সাইজ ছোটো হয়ে যাবে, রিং স্ট্রেন আসতে পারে। 6 মেম্বার রিং আছে, তার জন্য মিথাইলকে মাইগ্রেট করিয়ে দিলাম। মিথাইলকে মাইগ্রেট করিয়ে দিলে দুটো মিথাইল এক কার্বনে চলে এলো, আর প্লাস চার্জ জন্মে গেল এই কার্বনটার ওপরে, যেটা বেসিক্যালি ক্যান বি স্টেবিলাইজ বাই দি অক্সিজেন লোন পেয়ার। সো ইটস অক্সোকার্বনিয়াম আয়ন, এবং এরপর এখান থেকে MgBr2কে বের করে দাও, বের করে দিলে এই কম্পাউন্ডটা তৈরি হলো। তো অ্যাপারেন্টলি তোমার মনে হতে পারে যে MeMgBr দিয়ে আমরা এখানটা SN2 করছি, কিন্তু তা নয়, এর ভেতরে অন্য একটা গল্প আছে। তো এটাও সেই 1,2 মিথাইল শিফট, অ্যান্ড দেয়ারফর ইটস আ রিঅ্যারেঞ্জমেন্ট অফ অ্যান ইপক্সাইড ইন দ্য পিনাকোলন রিঅ্যারেঞ্জমেন্ট ফ্যাশন। আর একটা জিনিস আমরা সেটা দেখেছিলাম পিনাকোলন পড়ার অনেক আগে, যখন আমরা গ্রিগনার্ড রিয়েজেন্ট পড়েছি এর আগের সেমিস্টারে, তখন আমরা দেখেছিলাম যে ইপক্সাইড রিং ওপেনিংয়ের সময় RMgBr দিয়ে এইতে নর্মাল প্রোডাক্টের পাশাপাশি অনেক সময় আনএক্সপেক্টেড রিঅ্যারেঞ্জ প্রোডাক্টও তৈরি হয়, যেমন 6 মেম্বার রিং থেকে 5 মেম্বার রিং হয়ে গেছে। তো MgBr2 স্লেঙ্ক ইকুইলিব্রিয়ামের মাধ্যমে MgBr2 আছে, তো MgBr2 জুড়লো। MgBr2 জোড়ার পর এখানটায় রিং কন্ট্রাকশান হচ্ছে, ইপক্সাইড রিং কন্ট্রাকশান হচ্ছে, যে কোনো দিকে খুলতে পারে। এখানে মিথাইল ছিল বলে মিথাইল মাইগ্রেট করেছে, এখানে হাইড্রোজেন আছে, হাইড্রোজেনের মাইগ্রেটরি অ্যাপটিচিউড অত কিছু বেশি নয়, ফলে রিং কন্ট্রাকশান হলো। এবং রিং কন্ট্রাকশান হয়ে যাওয়ার ফলে তুমি যেটা পেলে সেটা হচ্ছে একটা সাইক্লোপেন্টেন কার্বালডিহাইড। MgBr2কে ছেড়ে দিলে এই সাইক্লোপেন্টেন কার্বালডিহাইড হবে, এবং RMgR তো রিয়াকশান মিডিয়ামে আছেই, তাহলে সে এই সাইক্লোপেন্টেন কার্বালডিহাইডের কার্বনিলকে অ্যাটাক করে তোমার ওই যে আনএক্সপেক্টেড প্রোডাক্ট সেটা তৈরি করে ফেলছে। অতএব ইপক্সাইডের লুইস অ্যাসিড কিংবা ব্রনস্টেড অ্যাসিডের প্রেজেন্সে এই ধরনের রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশান খুব আনকমন নয়। এটা আমরা এর আগেও দেখেছি, তখন আমরা পিনাকোলন পড়িনি বলে সেটাকে এইভাবে আমরা ব্যাখ্যা করিনি। এটাও তো বেসিক্যালি 1-2 শিফট, এটা যদি 1-1 হয় তাহলে এখানে শিফট করছে, তাহলে এটা তো 1-2 শিফট বটেই। তো এটা আমরা আগে পড়িনি রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশান, সেই জন্য ওইভাবে ওই লাইটে আমরা দেখিনি, কিন্তু এখন আমাদের পড়া হয়ে গেছে, সেই জন্য আমরা এটাকে এখন
এইভাবে এক্সপ্লেন করতে পারি। এরপর যেটা আছে সেটা হচ্ছে অ্যাসিড কন্ডিশন বাদ দিয়ে যদি সর্ট অফ বেসিক কন্ডিশনে যদি পিনাকলন করা যায়, এটা আমরা এর আগে একটুখানি দেখেছিলাম। একটা মনে করে দেখো, আমরা এইখানটাতে আমি তোমাদেরকে একবার দেখাই, যখন আমরা এই ধরনের সিস্টেম নিয়ে আলোচনা করছিলাম যে এই সিস্টেমের ওপরে যদি H2SO4 দেওয়া যায় তাহলে এইখানটায় প্রেফারেন্সিয়াল কার্বোক্যাটায়ন তৈরি হবে এবং মিথাইল মাইগ্রেট করবে, কিন্তু এস্টারিফিকেশান রিয়াকশানের মাধ্যমে যদি রিয়াকশান করা হয় তাহলে এই OH-টা লেস হিন্ডার্ড বলে এই OH-টা বেরিয়ে এখানে অ্যাসিটাইলেশন হবে, এটাই বেরিয়ে যাবে এবং এখানে কার্বোক্যাটায়ন হয়ে এইখান থেকে ফিনাইল মাইগ্রেট করবে, তো আমরা অন্য প্রোডাক্ট পাবো। এই পরের পার্টটা অনেকটা তার উপর বেস করে করা, অনেকটাই, যে আমরা এই ধরনের কম্পাউন্ড নিয়েছি, এখানে H+ দিয়ে ট্রিট করছি, তাহলে এই জায়গায় টারশিয়ারি কার্বোক্যাটায়ন হতে পারে, এইখানে সেকেন্ডারি কার্বোক্যাটায়ন হতে পারে, তাহলে এই জায়গাটা বেটার। এখানে যদি হয় তাহলে R1 এবং H মাইগ্রেট করতে পারে, H মাইগ্রেট করলো, কারণ H মাইগ্রেট করে গেলে R1কে রেখে দিয়ে যাবে, R1 যে পজিটিভ চার্জটা তৈরি হবে তাকে স্টেবিলাইজ করবে, ঠিক আছে, আমরা বুঝতে পারি। এখানে R1ও মাইগ্রেট করতে পারে পসিবলি, বাট মিক্সচার অফ প্রোডাক্ট হবে। বাট সাপোজ আমরা চাইছি যে R মাইগ্রেট করুক, অর্থাৎ এই OH-টা বেরিয়ে যাক, তাহলে সেটা কী করে করবো? একটা পদ্ধতি হচ্ছে যে অ্যাসিটাইলেশন করে করতে পারি, আরেকটা পদ্ধতি হচ্ছে যে এই দুটো OH-এর মধ্যে একটাকে প্রেফারেন্সিয়ালি গুড লিভিং গ্রুপে কনভার্ট করি, যেটা অ্যাসিটাইলেশন না করে আমরা টসাইলেশন করছি। এবার যখন টসাইলেশন করবো, টসাইলেশনে এই অক্সিজেন থেকে বা এই অক্সিজেন থেকে লোন পেয়ার গিয়ে সালফারের উপর অ্যাটাক করবে, ক্লোরাইড লিভিং গ্রুপ হিসেবে বেরোবে। তো সালফারের ওপরে লিগ্যান্ডের লিগ্যান্ডের সংখ্যা বাড়ছে, তার মানে ক্রাউডিং বাড়ছে, তার মানে এগেন সেই অ্যাসিটাইলেশন যেরকম এই গল্পটাও ঠিক তাই, একই রকম। লেস হিন্ডার্ড OH-টা বেটার রিয়াক্ট করবে, লেস হিন্ডার্ড OH বেটার রিয়াক্ট করবে, তার কারণ এই রিয়াকশানটা স্টেরিক হিন্ড্রেন্স বা স্টেরিক ক্রাউডিংয়ের প্রতি সাসেপ্টেবল। তো OH যদি লেস হিন্ডার্ড হয় তাহলে অ্যাক্টিভেশন এনার্জি কম হবে, তাহলে এখানটার OH-টা টারশিয়ারি অ্যালকোহল, এখানকার OH-টা হচ্ছে সেকেন্ডারি অ্যালকোহল, তাহলে সেকেন্ডারি অ্যালকোহলের OH-টা বেটার রিয়াক্ট করবে, টসাইলেশন হবে, পিরিডিন রাখা হয়েছে কারণ HCl বেরোবে মিডিয়ামে, সেটাকে নিউট্রালাইজ করবে। যেই এটা OTS হয়ে গেল তখন কিন্তু এইটা আর এইটা আলাদা হয়ে গেছে। এবার আমরা একটা বেস দিলাম, এমন একটা বেস দিলাম যে এই OH-এর প্রোটনটাকে খেতে পারে। OH-এর প্রোটনকে খেয়ে নিলে এখানে O- হয়ে যাবে। O- হয়ে গেলে ওর একটা ইলেকট্রন পুশ করে কার্বন অক্সিজেন ডাবল বন্ড তৈরি করার টেন্ডেন্সিটা অনেক গুণ বেড়ে যাবে। তো এমনিতে তো পুশ করতে পারবে না, ওর পাশের কার্বনের যে গ্রুপগুলো আছে তার মধ্যে একটাকে যদি তার অ্যাডজাসেন্ট কার্বনে চালান করে দিতে পারা যায় তবেই হবে। এখন C ডাবল বন্ডেডও ফর্মেশন হলে R- পাশের কার্বনে গিয়ে উঠতে হয়, কিন্তু পাশের কার্বনের লিভিং গ্রুপ আছে কি? অ্যাকচুয়ালি আছে, আমি টসাইলেশন করেছি। আমরা জানি OTS- is a very weak base because of resonance stabilization, and therefore OTS- is a good living group. তো OTS- বেরিয়ে যাবে, এই পোটেনশিয়াল কার্বোক্যাটায়নকে স্টেবিলাইজ করার জন্য ঝাঁপ দিয়ে পড়বে, আর এই জায়গাটাকে স্টেবিলাইজ করার জন্য O- তো আছেই। তার ফলে আমরা আমাদের ডিজায়ার্ড আউটকামটা পেয়ে যাব, যেখানে এই সেকেন্ডারি OH-টাকে রিজিও সিলেক্টিভলি গুড লিভিং গ্রুপে কনভার্ট করে আমরা R-কে মাইগ্রেট করাতে সমর্থ হলাম, যেখানে নাকি অ্যাসিডিক মিডিয়ামে করলে প্রবাবলি আমাদের মেজর প্রোডাক্ট এইটা হতো। হয়তো মিক্সচার অফ প্রোডাক্ট হবে, সেখানে R1ও মাইগ্রেট করতে পারে, কিন্তু এইটা আমরা পেতাম না। তো এই যে একটা হাইড্রক্সিল গ্রুপকে একটা গুড লিভিং গ্রুপে কনভার্ট করা, একটাকে রিজিও সিলেক্টিভলি গুড লিভিং গ্রুপে কনভার্ট করে দুটো পসিবল প্রোডাক্টের মধ্যে একটাকে রিজিও সিলেক্টিভলি তৈরি করা, সেরকমই আমরা যদি ডাইয়ল সিস্টেম না নিয়ে এমন কোনো সিস্টেম নিই যেখানে একটা কার্বনে OH থাকলেও তার পাশের কার্বনে হয়তো একটা হ্যালোজেন আছে, অর্থাৎ হ্যালোহাইড্রিন টাইপ কম্পাউন্ডস যাদেরকে ইপক্সাইড থেকে অ্যাক্সেস করা যায়, অথবা অ্যামিনো অ্যালকোহল টাইপ কম্পাউন্ড, অর্থাৎ একটা কার্বনে OH আছে তো তার পাশের কার্বনে NH2 আছে। এখন একটা যদি OH হয় আর একটা যদি হ্যালোজেন কিংবা NH2 হয়, তো হ্যালোজেন কিংবা NH2-কে যে টেকনিকে গুড লিভিং গ্রুপে কনভার্ট করা হয়, OH-কে সেই টেকনিকে গুড লিভিং গ্রুপে কনভার্ট করা হয় না। তো এরকম রিয়াকশান করতে পারি যেখানে কন্ডিশনটা এরকম যে হ্যালোজেনটা বেরিয়ে যাবে, অথবা NH2টা ডায়োটাইজেশন করে N2+ করে তাকে বের করে দেবো, এবং সেক্ষেত্রে আমি একদম ফিক্স করে দিলাম
যে OH যে কার্বনে আছে সেখানে কিছু হবে না, তার পাশের কার্বনটা সেইখান থেকেই লিভিং গ্রুপটা বেরোবে এবং তার ফলে OH যে কার্বনে আছে সেখান থেকেই মাইগ্রেটিং গ্রুপ মাইগ্রেট করবে। এই ধরনের রিঅ্যারেঞ্জমেন্টকে বলা হয় সেমিপিনাকল রিঅ্যারেঞ্জমেন্ট। সেমিপিনাকল কেন? কারণ এই যে সাবস্ট্রেটগুলো এগুলো হচ্ছে খানিকটা পিনাকলের মতো দেখতে, হাফ পিনাকলের মতো দেখতে, হাফ পিনাকল। কারণ পিনাকল মানে হচ্ছে পাশাপাশি কার্বনে OH কিন্তু ভিসিনাল ডাইঅল। আর এরা হচ্ছে একটা কার্বনে যদি OH তো পাশের কার্বনে হ্যালোজেন, একটা কার্বনে যদি OH তো পাশের কার্বনে NH2। সেই জন্য এদের নাম দেওয়া হয়েছে সেমিপিনাকল রিঅ্যারেঞ্জমেন্ট, যেটা প্রথম নাম দিয়েছিলেন টিফানিউ, ফ্রেঞ্চ সায়েন্টিস্ট টিফানিউ। এবং এদের রিয়াকশানটা যেহেতু প্রেডিক্টেবল এবং আন্ডার ভেরি মাইল্ড কন্ডিশন করা যায়, তাহলে কমপ্লেক্স মলিকুল সিনথেসিসে পিনাকলের বদলে অনেক সময় সেমিপিনাকল রিঅ্যারেঞ্জমেন্ট করা হয়। তো এটাও কিন্তু সর্ট অফ একটা সেমিপিনাকল রিঅ্যারেঞ্জমেন্ট। এবং ওই যে অ্যাসিটাইলেশনটা করেছিলাম সেটাও সেমিপিনাকল রিঅ্যারেঞ্জমেন্ট ইন দ্য সেন্স যে আমরা একটা OH-কে টার্গেট করে সেটাকে গুড লিভিং গ্রুপে কনভার্ট করছি আরেকটা রিয়াকশান না করে। আর ট্রু সেমিপিনাকলের ক্ষেত্রে দুটো আলাদা গ্রুপই নেওয়া হয়, একটা OH নেওয়া হয়, একটা হ্যালোজেন নেওয়া হয়, একটা OH নেওয়া হয় তো একটা NH2 নেওয়া হয়। এবং সেই যে আলাদা গ্রুপটা নিলাম, যে হেটেরোঅ্যাটম গ্রুপটা নিলাম অক্সিজেন OH বাদ দিয়ে, সেটাকে গুড লিভিং গ্রুপে কনভার্ট করে আমরা প্রেডিক্টেবল ওয়েতে পিনাকলন টাইপ রিঅ্যারেঞ্জমেন্ট করতে পারি, যেটাকে আমরা সেমিপিনাকল বলি। এইটা আমরা ফাইনাল ইনস্টলমেন্ট অফ পিনাকলন রিঅ্যারেঞ্জমেন্টে আলোচনা করব। সো আই থ্যাংক ইউ ফর ইউর পেশেন্স অ্যান্ড আই উইল বি সিইং ইউ in the next one.